কারণ আমাদের যা মানে বর্তমান সরকারের যা স্ট্র্যাটেজি, যে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে জিরো টলারেন্স করা হবে এবং মিনিমাম ক্যাবিনেট নিরাপত্তা, ম্যাক্সিমাম মোবিলাইজড হবে, সাধারণ মানুষের নিরাপত্তা আগে দেখা হবে এবং কথা শুধরে যান, সামলে যান, নাহলে আমাদের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যদি সামলাতে হয় তাহলে সেটা আপনাদের পক্ষে সমস্যা হবে। আপনি আজকে ইউপিতে দেখুন, একটা সময় ইউপিতে সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারতো না, কিন্তু ইউপিতে যেরকম মুসলিম নারীরা সুরক্ষিত সেরকম হিন্দু নারীরাও সুরক্ষিত। আমরা দেখলাম যে আপনি রাইটার্সে গেছিলেন, আপনি ইভেন আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনে মিলে রাইটার্সে গেছিলেন, কি ব্যাপারটা যদি একটুখানি খুলে বলেন। বেসিক্যালি আমাদেরকে কাউন্টিংয়ের পরে এবং তাদের বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে শুভেন্দু অধিকারীর সাথে একটা শুভেন্দু অধিকারীর তরফ থেকে আমাদের ওপর ফোন করা হয় এবং সেই ফোনের ভিত্তিতে আমরা গত সম্ভবত পরশুদিন আমরা ফোন পেয়ে আমাদেরকে ডেকে পাঠানো হয় এবং ডেকে পাঠিয়ে সেখানে রাইটার্সে আমাদেরকে ডেকে পাঠানো হয়। যেহেতু সচিবালয়টা আপনারা জানেন যে বিগত দিনে যেরকম 2011-তে বুদ্ধ ভট্টাচার্যের পরে সেই সচিবালয় নবান্নতে ট্রান্সফার হয় এবং পরবর্তীতে রাজ্যে 3টে দফায় নির্বাচন হয়েছে এবং 3টে দফায় নির্বাচনের পর রাজ্যে চৌর্যবৃত্তি করা মমতা যখন ক্ষমতায় এসেছিল সেটা নবান্ন তার হেড অফিস ছিল বা সচিবালয় ছিল এবং পরবর্তীতে যখন সরকার বদল হয় 2026-এ, এই সরকার বদল হওয়ার পর তখন তারা ডিক্লেয়ার করেছিল সচিবালয় চলবে রাইটার্স থেকে। সেই মতো শুভেন্দু অধিকারী ফোন রাজ্যে তখনও বিরোধী দলনেতা, যেহেতু প্যারালাল গভর্নমেন্ট চলছিল এবং সেখানে উইনিং ক্যান্ডিডেটের ফোন পাওয়া মাত্র আমরা সেখানে রেসপন্স করি এবং আমরা যাওয়ার পরে তাদের বক্তব্য অনুযায়ী তারা প্রত্যেকটা দপ্তরে পরিষদ গঠন করছে, মানে প্রত্যেকটা দপ্তরের পরিষদ হিসেবে রাখছে এবং সেই পরিষদের বিভিন্ন, যেমন স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আইন দপ্তর এবং আপনার বিধান পরিষদ বলে আলাদা একটা পরিষদই থাকবে, যেটা সেই সময়েও ছিল, সেটা এখনও থাকবে এবং পরিবহন দপ্তর, প্রত্যেকটা দপ্তরের পরিষদ থাকছে এবং ওই পরিষদের মাথায় তাদের মানে সর্বসম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত যে স্বরাষ্ট্র দপ্তরের পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে তাদের সর্বসম্মতিক্রমে এবং আইন দপ্তরের পরিষদীয় চেয়ারম্যান হিসেবে শ্রদ্ধা অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মনোনীত করা হয়েছে এবং তার ভিত্তিতেই আমাদেরকে ডেকে পাঠানো হয়। এবার একটা কথা, আমি যতদূর জানি আপনারা দুজনেই আইনজীবী, কিন্তু আপনারা কেউই বিজেপির সঙ্গে যুক্ত নন। কখনোই নয়। আপনারা বামফ্রন্ট বা বামফ্রন্ট মনোনীতের সঙ্গে আপনারা যুক্ত থাকেন অবশ্যই। কিন্তু এইখানে আপনার কি মনে হয় যে এই পার্টির সঙ্গে যুক্ত যারা, তারা কি মানে সর্ব বিভাগ বা সর্ব মানুষের সঙ্গে বা যত পার্টি আছে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাইছে? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে সেটাই ঠিক, কারণ সবার সাথে সবাইকে নিয়ে এই সরকার চলতে চাইছে এবং এই সরকার যখন সবাইকে নিয়ে সবার সাথে চলতে চাইছে তখন আমাদের তরফ থেকেও মানুষের বৃহত্তর স্বার্থে সেই কাজটা আমরা যখন করতে চাই, মানে সরকার যখন সেই সদিচ্ছা দেখিয়েছে আমাদের তরফ থেকেও সেই সদিচ্ছা দেখানো হয়েছে। তো সবসময় বামফ্রন্টে কেন সবার কাছেই শুনেছি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, আপনারা সবসময় বলে এসছেন যে ওরা হিন্দুত্ব এইসব নিয়ে চলে, তাহলে আজকে কেন উল্টো? ভালো লক্ষণ, সব দলকে নিয়ে একসাথে চলাটা খুবই ভালো, কারণ আমাদের আর কেন্দ্রে ক্ষমতাসীন দল, বর্তমানে রাজ্যেরও ক্ষমতাসীন দল, আমাদের একটাই উদ্দেশ্য ছিল দুর্নীতিমুক্ত জনগণের নিরাপত্তা এবং সর্বোপরি নারী নিরাপত্তা, বেকারত্ব দূরীকরণ এবং শিল্পায়ন। সেই জায়গাতে যখন আমাদের দুটো উদ্দেশ্য, দুটো পার্টির উদ্দেশ্য যখন এক হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে বর্তমান সরকার আমাদেরকে এটা বলেনি যে তোমাদেরকে বিজেপির ঝান্ডা তুলে নিতে হবে এবং তারা যখন সেই সদিচ্ছাটা দেখিয়েছেন যে তাদের রাজনৈতিক মত আমাদের ভিন্ন এবং তাদের সাথে রাজনৈতিক আমাদের বিরোধ অনেক আছে এবং থাকবেও, পরবর্তীতে থাকবে না সেটা বলছি না, কিন্তু তারপরে দাঁড়িয়েও বর্তমান সরকার যখন সেই সদিচ্ছা দেখাচ্ছে মানুষের জন্য কাজ করার জন্য, তখন আমাদের মনে হয় এবং আমাদের পার্টিতেও এটা একরকম বলতে গেলে প্রিলিমিনারি স্টেজে ডিসিশন হয়েছে যে মানুষের বৃহত্তর স্বার্থে যেই ভুল অতীতে করা হয়েছে সেই ভুল বর্তমানে করা হবে না, কারণ অতীতের শিক্ষা নিয়েই বর্তমানে আমরা এগোচ্ছি এবং তার ভিত্তিতেই সরকারের যে আমাদেরকে ডেকে পাঠানো বা তাদেরকে তারা আমাদেরকে ডাকছে এবং সেই ডাকে আমরা অবশ্যই মানুষের সাথে সাড়া দিচ্ছি। তৃণমূল নয় কেন? দেখুন, তৃণমূল নয় কেন সেটার উত্তর বর্তমান শাসক দল দিতে পারবে। আমি বিজেপির প্রতিনিধি নই,
2 আর 3 নম্বর, তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা বিজেপিরও ছিল, তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা সিপিএমেরও ছিল বা বাম ফ্রন্টেরও ছিল। তৃণমূলের একাধিক দুর্নীতি, নারী নিরাপত্তা আপনার নারী নিরাপত্তা নেই, আরজিকর, সাংবাদিক মৃত্যু, সাংবাদিকদের আপনাদের মতো আপনাদের বহু সাংবাদিক বন্ধুদের সরকার বিরোধী গঠনমূলক সমালোচনা করার জন্য একাধিক কেস দিয়েছে, একাধিক ধারায় কেস দিয়েছে, একাধিক ধারায় তারা জেলও খাটিয়েছে। আমি যদি খুব একটা উদাহরণ দিয়ে বলি, যদি যখন ডাকাতে একটা ভালো কাজে যদি মন্দ লোক অংশগ্রহণ করে তাহলে কাজটা মন্দ হয়ে যায় না, কাজটা সবসময় ভালো থাকে। কারণ জনস্বার্থে যদি কাজ, সেই জনস্বার্থের কাজে যদি সেখানে কোনো কাজে যেখানে দলমত নির্বিশেষে সেই জায়গাটায় কাজ করতে হয়, এটা আমাদের পার্টির শিক্ষা, পূর্বতন যারা নেতৃত্ব ছিল তাদের শিক্ষা, এবং সেই শিক্ষা অনুযায়ী চলতে গিয়ে আমি আবার বলছি, অতীতে ভুলটা শুধরে নেওয়ার জন্যই বর্তমানের এই সিদ্ধান্ত। যেহেতু জ্যোতি বোসের একটা খুব ভুল সিদ্ধান্ত হয়েছিল পার্টি সেই সময়, যে জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো উচিত ছিল। অল টাইম সাম্প্রদায়িক বলা হয়েছে, এই দলটা পশ্চিমবাংলার ভালো করবে না, দেশের ভালো তো করছেই না, উপরন্তু দেখা গেল এই দলই আপনাদেরকে একসঙ্গে এক ছাতার তলায় বা এক জায়গায় এনে একসঙ্গে কাজ করতে চাইছে। তাহলে কি এইবার বলাই যেতে পারে যে না, এই দলটাকে আমরা যেটা আগে বলেছিলাম সেটা ভুল? দেখুন, সাম্প্রদায়িক দল সেটা বিজেপির, আমি আবার বলছি, আমাদেরকে কখনো বলা হয়নি যে তুমি বিজেপির ঝান্ডা ধরে নাও। যে দুজন আমাদেরকে ডাকা হয়েছিল, যে দুজন আইনজীবী আমাদেরকে ডাকা হয়েছিল, আমাদেরকে কখনো বিজেপির যাওয়ার জন্য অফার করা হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনকার বিজেপির সাথে আপনি যদি 1977 সালের বিজেপি তুলনা করেন, সেটা একটু ভুল হবে। সেই সময় দল তাদের অত আপগ্রেড ছিল না, সেই সময় আমাদেরও দল আপগ্রেড ছিল না। সেই ভুল ত্রুটি হয়তো ছিল, কারণ আমরা ইতিহাস যদি দেখি বামফ্রন্টের, যে বামফ্রন্ট একসময় কংগ্রেসের সাথেও সখ্যতা ছিল না, আজকের তারিখে সেই জায়গাটায় তাদের সাথে সম্পর্ক মসৃণ হয়েছে। এবং সেই জায়গায় কোনো সময় তারা ভোটে একসাথে লড়েছে বা কোনো সময় একা লড়েছে, একলা চলো নীতি নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো এখানে রাজনৈতিক কোনো জোটের ব্যাপার নেই। তারা সরকারে এসছে এবং তাদের মনে হয়েছে সরকারে আসার পর, যে 34 বছর ক্ষমতায় থাকার পর এবং 34 বছরের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা যে কাজে লাগানোর প্রয়োজন, আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকেই তারা ডেকে পাঠিয়েছে। এবং তার ভিত্তিতেই আমরা সাড়া দিয়ে মানুষের স্বার্থে, সেই জন্যই আমাদের তরফ থেকে দুজন আইনজীবী যাদেরকে ডেকে পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, তার ভিত্তিতেই আমরা গেছিলাম এবং গিয়ে আমরা তার প্রপোজালে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করেছি। কারণ আমরা জানি মানুষের স্বার্থে সেটা কাজটা দরকার, সেটা যে পার্টি, আর আমাদেরকে কখনোই তারা সরকারি পার্টি রুলিং পার্টির আন্ডারে আসতে বলেনি, তারা তাদের পরিষদের মধ্যে তারা আমাদেরকে নিতে চাইছে, এই প্রপোজালটা দিয়েছে এবং পার্টির ডিসিশন নিয়েই সেই প্রপোজালটা আমরা অ্যাকসেপ্ট করি। না, এইবার কথা হচ্ছে, তাহলে কি এবার মনে হচ্ছে দেশের স্বার্থে বা দশের স্বার্থে বা মানুষের স্বার্থে এবার কাজ হবে? আগেও বলেছি, আপনাদের চ্যানেলেই বলেছিলাম, যখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি, কলকাতা হাইকোর্টের অলিন্দে দাঁড়িয়ে আমি পরিষ্কার বলেছিলাম যে এই সরকার যাওয়া, দল তৃণমূলের ডেথ সার্টিফিকেট বেরোনো শুধু সময়ের অপেক্ষা। আলটিমেট সেটা হয়েছে, মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে দলমত নির্বিশেষে এই সরকারকে এনেছে ক্ষমতায়, এবং এই সরকার অবশ্যই কাজ করবে। যদি তার কাজ করার মনোভাব না থাকতো, তাহলে বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলের থেকে আইনজীবীকে ডেকে এনে তাদেরকে সেই পরিষদে অঙ্গ করার জন্য বা সেই পরিষদের চেয়ারম্যানের প্রপোজাল দেওয়া কোনো প্রয়োজনীয়তা বর্তমান দলের ছিল না। কারণ আমি মনে করি তাদের ক্যান্ডিডেট লিস্ট যদি আপনারা একটু খতিয়ে দেখেন, সোনারপুর উত্তরেরও যিনি ক্যান্ডিডেট বা জিতেছেন দেবাশিস ধরবাবু, উনি নিজেও আইপিএস অফিসার, তো অনেক যোগ্য ব্যক্তি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পরিষদের মাথায় বিরোধী দলের কাউকে বসাচ্ছেন, তো নিশ্চয়ই কাজ করার মনোভাব অবশ্যই আছেন। আশা করব এই সরকার অবশ্যই মানুষের জন্য কাজ করবেন। আপনি নিজে একজন হিন্দু, আপনি নিজেও পুজো করেন, আজকে দেখতে পাচ্ছি আপনি বিপত্তারিণী মন্দিরে এসেছেন, কিন্তু এই বামফ্রন্ট, আমরা যাকে বামফ্রন্ট হিসেবে চিনি, তারা এই রীতিনীতিতে বিশ্বাস করে না। তারা সবসময় বলে যে মানুষের সেবা করো বা মানুষের জন্য করো, কিন্তু আপনি তো তাহলে ধর্ম যার যার ব্যক্তিগত, ধর্ম কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না। আপনারা বিগত দিনে ইতিহাস যদি দেখেন, যে সুভাষ চক্রবর্তীও কালীঘাটে গেছিলেন রাজ্যের মন্ত্রী, পরে তাকে অনেক কথা শুনতে হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। আমি ওই যে বললাম, তখন বামফ্রন্ট যতটা আপগ্রেড ছিল তার থেকে বেশি আপগ্রেড দিন যত যাবে মানুষের চিন্তাভাবনার উন্নতি হবে। আমাদের হাতে তখন 5G ফোন ছিল না, এখন 5G ফোন আছে। খুব স্বভাবতই মানুষের চিন্তাভাবনা আপগ্রেডেশন যত দিন যাবে তত হবে, তত আপডেট হবে। এবং সেই আপডেটেশনের ভিত্তিতে আমি আবার বলছি, ধর্ম কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না। ধর্ম যার যার ব্যক্তিগত। মন্দিরে পুজো হবে, মুসলিম ভাইরা মসজিদে নামাজ পড়বেন, খ্রিস্টানরা চার্চে তারা প্রার্থনা করবেন, কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কখনো রাজনীতির মধ্যে সেই ধর্মটা ঢুকে গেলে সেটা গণ্ডগোল, যেটা কিনা বিগত সরকার ঘটানোর চেষ্টা করেছে বারবার, সেটা দুঃখজনক। আপনি আজকে ইউপিতে দেখুন, একটা সময় ইউপিতে সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারতো না, কিন্তু ইউপিতে যেরকম মুসলিম নারীরা সুরক্ষিত, সেরকম হিন্দু নারীরাও সুরক্ষিত। কিছুদিন আগে মুসলিম নারীদের ওপর নারীকে 12 ঘন্টার মধ্যে যে করেছিল তাকে মেরে দেওয়া হয়েছে। এটাই দরকার, নারী নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটাই প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, সেইগুলোর প্রয়োজন এটা আছে। পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন পর্যন্ত দেওয়া হয়নি। একটা কথা বলে দিচ্ছি, অফিসে আমাদের রাইটার্সে যেটা কথা হয়েছে, যার ভিত্তিতে আমি পরিষ্কার বলছি, যে যদি এরকম পশ্চিমবঙ্গে, কারণ আমাদের যা বর্তমান সরকারের যা স্ট্র্যাটেজি,
যে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে জিরো টলারেন্স করা হবে এবং মিনিমাম ক্যাবিনেট নিরাপত্তা, ম্যাক্সিমাম মোবিলাইজড হবে, সাধারণ মানুষের নিরাপত্তা আগে দেখা হবে এবং তার ভিত্তিতে কোনো পকেটে কোনো রকম যদি গণ্ডগোল হয়, কোনো রকম মহিলা নিরাপত্তা, নারী নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, সেখানে পরিষ্কার সেই মুহূর্তে জিরো ডাউন হবে এবং সেখানে কোনো রকমভাবে প্রশাসন কোনো টলারেট করবে না। এবং সবথেকে বড় কথা, আইসি লেভেল থেকে একদম সেক্রেটারিয়েট লেভেল পর্যন্ত টোটাল ডেটা ট্রান্সপারেন্ট রাখা হবে এই সরকারের আমলে, যেটা কিনা সবথেকে বড় জিনিস, যেটা এতদিন পর্যন্ত হতো না। যে একটা মানে নর্মাল একটা থানায় যদি নর্মাল জিডি হতো, সেটা কখনো সেক্রেটারিয়েট লেভেল জানতো না বা উপরমহল জানতো না, যেটা কিনা এবার টোটাল সিস্টেম অনলাইন করা হবে এবং অনলাইনের মাধ্যমে একটা থানায় কটা জিডি হয়েছে এবং সেই জিডিতে কী আছে ডিটেলস এবং সেই জিডি নাম্বার, অ্যাপ্লিকেন্টস নেম, তার ডিটেলস সমস্ত কিছু আপ টু সেক্রেটারিয়েট পর্যন্ত তার কাছে ডিটেলস থাকবে, ইভেন বাড়ির অ্যাড্রেস, যেটা কিনা খুবই প্রয়োজনীয়তা আছে। কারণ পরবর্তীতে দেখা যায় সেই মামলা কোর্ট পর্যন্ত না গিয়ে সেই মামলা কোনো রকমভাবে টাকার লেনদেনের জন্য সেই মামলা খারিজ হয়ে যায়, নির্যাতিতারা বিচার পান না এবং তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কাজ করা হয়েছে এবং তার ভিত্তিতে যেটা করা সেটা করা হবে। এবং আমি আবার বলছি, ক্রাইম ফ্রি স্টেট বানানো কোনো স্টেটে হয় না। এবং একটা কথা বলে রাখি যে এই সমস্ত ক্ষেত্রে জিরো টলারেন্স এই নীতি নিয়েছে এই সরকার এবং সেটা করা হবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সকালে ধরা হবে, বিকালে খরচা করা হবে। একদমই তাই, ঠিক কথা বলা হয়েছে এবং তার সাথে এটা আমাদের পরিষ্কার ডিসিশন যে কোনো রকমভাবে, আমি আবার বলছি, কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা, আমি আবার আপনাদের মাধ্যমে একটাই বার্তা তাদেরকে দিতে চাই, যদি তারা আমার কথা শোনেন, এই ধান্দা যে সমস্ত কাজকর্মগুলো, তারা অনৈতিক কাজকর্মগুলো বিভিন্ন পকেটে মহিলাদের, যাত্রীদের, মহিলাদের, সাধারণ মানুষদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আপনারা লোকাল পুলিশ স্টেশনে ইনফর্ম করুন, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ আমাদেরকে ইনফর্ম করবে, আপনারা আমাদের ইনফর্ম করুন, জিরো টলারেন্স হবে এবং সেই জায়গায় সেই ক্ষেত্রে একদম জিরো ডাউন করা হবে। কোনো রকম কোনো কিছু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, কোনো রকম কোনো কিছু, কোনো অ্যাক্টিভিটি আমরা বরদাস্ত করবো না, এই সরকার বরদাস্ত করবে না। স্বরাষ্ট্র দপ্তরের কাছে সমস্ত ডেটা আছে, সেই ডেটা ওপেন হলে বুঝতে পারবেন। পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলাকে আমরা দেখতাম একটা সময়, পশ্চিমবাংলা সারা ভারতকে পথ দেখাতো, দিশা দেখাতো। এই পশ্চিমবাংলাকে আবার ফিরে পাবো আমরা। অবশ্যই ফিরে পাবো, কিন্তু সেটা সময় লাগবে, কারণ অনেকটাই বেনজল ঢুকে এবং অনেকটাই জঙ্গলরাজ হয়েছে, যার ভিত্তিতে আপনারা দেখেছেন বিগত দিনে থানায় গিয়ে মুখ্যমন্ত্রী অপরাধী ছাড়াচ্ছে, যা ভূভারতে কোথাও হয়নি। কিন্তু এই সরকারের আমলে সেটা হবে না, অপরাধী ধরা হবে এবং অপরাধী যথোপযুক্ত ব্যবস্থা করা হবে এবং প্রত্যেক পকেটে যারা এই সমস্ত অনৈতিক কাজকর্ম করছে তাদেরকে, আমাদের কাছে প্রত্যেকটা ডেটা আছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে প্রত্যেকটা ডেটা আছে এবং প্রত্যেকটা ডেটার ভিত্তিতে তাদেরকে করা হবে। তাদেরকে একটাই কথা, শুধরে যান, সামলে যান, নাহলে আমাদের তরফ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যদি সামলাতে হয় তাহলে সেটা আপনাদের পক্ষে সমস্যা হবে।